দর্শক স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টক শো ভিন্ন মাত্রায়। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকার দল ও বিরোধী জোটের মধ্যে চলছে কথার লড়াই। বিএনপি বলছে তারা জুলাই সনদ বাস্তবায়ন চায়, কিন্তু এই বিষয়টি নিয়ে বিরোধী দল বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে। অপরদিকে বিরোধী জোট বলছে সংস্কারের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে। এর দাবিতে তারা আজকে রাজধানীতে একটি সমাবেশও করেছে। এই ছোট্ট বিষয়টি নিয়ে বা এই যে কথার লড়াই চলছে সেখান থেকে রাজপথে গড়ালো, সেটির সমাধান কতদূর বা এতে জনগণের প্রত্যাশার প্রাপ্তি কতটুকুন ঘটবে, সেসব বিষয় নিয়ে আলোচনা করব আজ। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রাজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক মাসুদ কামাল। স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে আরও আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব এস.এম. সাইফ মুস্তাফিজ। স্বাগতম আপনাকে। আমি একটু মাসুদ কামাল ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে জুলাই সনদ নিয়ে বিএনপিও বলছে যে তারা বাস্তবায়ন করতে চায়, নোট অফ ডিসেন্ট বাদে যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো তারা বাস্তবায়ন করবে। তবু এই যে গণভোটের যে অধ্যাদেশ এটি বাতিল হচ্ছে, এই বাতিল মানে করা এবং না করার মধ্যে লাভ লস কতটুকুন যদি জনগণের জায়গা থেকে দেখেন? আসলে একটা জিনিস কি, যে অধ্যাদেশগুলি হয়েছিল না, হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার আমলে 133টা অধ্যাদেশ তারা করেছিল। তার মধ্যে 98টা নিয়ে কোনো প্রশ্ন নেই কারোরই, আর 98টা বাদ দিলার থেকে 35টা। এই 35টার মধ্যে 20টা নিয়ে ঝামেলা। আসলে 20টা, এই 20টা নিয়ে যে ঝামেলা, এখানে 4টা তারা একদম বাতিলই করে দিছে, এগুলো সিদ্ধান্ত হয়ে গেছে বাতিল। আর বাকি 15টা তারা এখন তুলবে না, পরে তুলবে। তো যে 4টা বাতিল করেছে, এটা আমি একটু হতাশ হয়েছি আর কি। বাতিল এগুলি সবই আসলে বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত। যে 4টা বাতিল করছে, সুপ্রিম কোর্টের বিচারক কীভাবে নিয়োগ করবে, সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় হবে না কীভাবে, এই বিষয়গুলো আর কি। এই সবগুলোই ছিল বিচার বিভাগকে পৃথকীকরণের একটা ব্যাপার, অথবা বিচার বিভাগের একটা স্বাধীনতা বলেন, অথবা বিচার বিভাগ মানে আপনার এই প্রশাসনের অধীনে থাকবে না, অথবা তারা আলাদা থাকবে। এই যে বিষয়গুলো, এটা কিন্তু আসলে বেসিক বিষয় থাকা দরকার। কারণ একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে না, সরকার প্রধান যা ইচ্ছে তাই করবে। একজন কেউ তো থাকতে হবে যে বলবে এই কাজটা আপনি ঠিক করছেন না, বলতে হবে না, থাকতে হবে না। তো যেমন হাসিনা ছিলেন, শেখ হাসিনা যখন ছিলেন, উনি যা চাইতেন তাই হইতো। প্রধানমন্ত্রীর প্রতি বেশি একটু মুস্তামস্তি করলে তারা ঘাড়ে ধরে বাইক করে দিত, দেশ থেকে বাইক করে দিত। এবং তার ভাতিজা একটা ছিল শেখ তাপস, সে প্রকাশ্যে বলেছে যে একজন চিফ জাস্টিসকে নামিয়ে দিয়েছি। মানে এই যে অধ্যত্ত, এটা বলার পর তার বিচার বিভাগ থাকে না। মানে এই ধরনের কথা যখন সে বললো, তারপরে আমি বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম কেউ কিছু বললো না। বেশার আমিরুল ইসলাম একটা রিড করলো, ওই সময়কে প্রধান বিচারপতি বললো এটা আমি দেখছি, আর দেখা হয় নাই। ওই রিটের কী ফল কিন্তু কেউ জানে না। এবং এখন আমি শেষ করে দিই, তো আমার কাছে মনে হয়েছে যে এরকম যখন বিচার বিভাগের একটা দুর্ভোগ ছিল এবং তারা সরকারের ইচ্ছা মতো সব করতো, সরকার যেভাবে যেত সেভাবেই করতো, এটার বিপরীতে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্তটা নিয়েছিল, তো সেটা যদি আপনি হুবহু রাখতে না চান, তাকে বরং আপনি আরও শক্ত করবেন, আরও সমৃদ্ধ করবেন। বাতিল করে দিলেন, ভাই আমি এটা পছন্দ করিনি। আমি বিশেষ করে আমি হতাশ হয়েছি। একটা নতুন সরকার আসছে, 1 মাসও হয় না, মানে 1 মাস হয়েছে, এবার 40 দিন 45 দিন মাস দেখ তার বয়স। এটা নিয়ে আইলি মন্তব্য হয়তো করা অনেকে বলবে যে না ঠিক না, কিন্তু আপনি যদি শুরুতেই একটা মানে এটা তো আপনি বন্ধ করে দিলেন, এতগুলির মধ্যে আপনার এই 4টাই চোখে লাগলো যে 4টাকে আপনার বাতিল করতে হবে কেন ভাই, ব্যাখ্যা দেন। এখন তারা এটা অবশ্য একটা বাছাই কমিটিতে করছে, তারপরে সংসদে উঠবে, তারপরে কি হয় না হয়। বাট আমি এটা পছন্দ করি নাই। গণভোট নিয়ে পরে কথা বলি, আগে এটাই বেশি জরুরি, এটা বলুক, তারপরে পরে আলাপ করি। জি, ধন্যবাদ আপনাকে। সাইফ মুস্তাফিজ, যদি আপনি বলতেন এই যে সংসদ থেকে রাজপথে আজকে আন্দোলনে গড়ালো, আজকে শুরু একটি
সরকার নতুন দায়িত্ব গ্রহণ করেছে, এর মধ্যে অনেকগুলো বৈশ্বিক সংকটও তৈরি হয়েছে যেগুলো সামাল দিতে হচ্ছে, প্রভাব আমাদের দেশেও পড়ছে। এর মধ্যে কি মানে এত দ্রুত রাজপথে যাওয়াটা কতটা যৌক্তিক? বৈশ্বিক সংকট, দেশের অভ্যন্তরীণ কোনো সংকট কি আছে? তেলের প্রভাব পড়েছে আমার তো আসলে মনে হচ্ছে না যে আসলে আছে। আচ্ছা, কারণ তারেক রহমান সাহেব আমাদের নবনির্বাচিত প্রধানমন্ত্রী, মানে যেভাবে আসলে প্রজেক্ট হেল মেরি হচ্ছে সিনেপ্লেক্সে আনন্দ সহকারে দেখতে যাচ্ছে, বা তার যেই কার্যক্রম, সেখানে তো আসলে মনে হচ্ছে না দেশে আসলে কোনো ক্রাইসিস বিরাজ করছে। আচ্ছা, সেজন্য বিরোধী দল রাজপথে নেমে গেল যে প্রধানমন্ত্রী। এটা তো আসলে কোনো সংকট না আমার মনে হয়। বিরোধী দলরা তো এমনি এমনি কাজগুলো করে। এক মাসের মধ্যে আসলে আমাদের আসলে কোনো খেয়ে দেয় তো কাজ নাই। আমাদের মনে হচ্ছিল যে আসলে কি করব, অনেক মানুষ আমরা যেহেতু সংসদে যেতে পারিনি, মোস্ট অফ আমাদের যারা সহযোদ্ধা যারা আছে, তো মনে হয় কি করে, কাজ নাই যেহেতু, তাহলে আমরা একটু রাজপথে নামি, একটু মাঠ গরম করি। সো ব্যাপারটা দেখেন, আমি একটু পলিটিক্যাল রিটোরিক করছি, আমি একটু সার্কাজম করছিলাম। এখন আসলে দেশের এরকম একটা ক্রাইসিস মোমেন্টে আমার সহলোচক তো আসলে পয়েন্টগুলো বললেন। এখন আরও যেই গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো আছে, স্পেশালি গুম বিষয়ক যেই অধ্যাদেশ ছিল, সেটা আসলে তারা যে কিভাবে এটার বাতিল চাচ্ছে, বা মানে এটা আমার নিজের কাছে এখন আমি কোয়েশনগুলো একটু মিলানোর চেষ্টা করছি। দেখেন যে আমাদের যেই, আমরা যে বারবার বলেছি যে রাজার ছেলেরাই রাজা যেভাবে হয়, মানে বেগম খালেদা জিয়ার যে ব্লাড, তারেক রহমান, তারপরে অলরেডি জাইমাকে তারা প্রস্তুত করছে, সেরকমভাবে পিয়ার ক্যাম্পেনিংও করে যাচ্ছে। তো হ্যাঁ, সেটা ফাইন হতেই পারে, কিন্তু রাকিব ভাইদের মতো এরকম রাজপথে যারা লড়াকু সৈনিক, তারা হচ্ছে যে তারেক রহমানের গাড়ির পেছনে পেছনে দৌড়াতে হচ্ছে। তো এটা হচ্ছে একটা পলিটিক্যাল সিনারিও যেখানে আপনার আপার হ্যান্ডের যেই রাজা মহারাজারা আছে, তারা আসলে খুব একটা এফেক্টেড হয় না। তারা কোনো না কোনোভাবে একটা সার্ভাইভাল মুডে যে কোনোভাবে থাকে। তার সব থেকে খারাপ একটা অবস্থায় ছিল তারেক রহমানদের যারা সহযোগী বা যারা ছিলেন, কিন্তু ওভারঅল সিনারিওতে তারা এইভাবেই আসলে থাকে। এবং নিচের টায়ারের যে মানুষগুলো থাকে, ধরেন যারা আসলে এই বলয় থেকে বের হয়ে, যেমন আমাদের ইলিয়াস সাহেব ছিলেন, বা আমাদের বিএনপির অনেক এরকম নাম জানা না অজানা এরকম অনেক নেতাকর্মীরা আছেন। সুমন ভাই আছে, এই যে মায়ের ডাকের তুলিয়াপা, যিনি হচ্ছে মিরপুর থেকে ইলেকশন করলেন, তার ভাই। এরকম অনেক মানুষ আছে যারা আসলে দলের জন্য, দেশের জন্য এমনভাবে কাজ করেন যার জন্য তাদেরকে গুম হতে হয়েছে। কিন্তু সেই পরিবারগুলোই কিন্তু এত বছর এফেক্টেড হয়েছে। কিন্তু আপনি যদি তারেক রহমানকে দেখেন, সে কিন্তু খুবই ভালোভাবেই লন্ডনে সে বসবাস করেছে। তারপরে আমি একটু বলতে চাই যে সালাউদ্দিন ভাই, মানে উনার ব্যাপারে তো ওনার চ্যানেলে আমি অনেকগুলো ডকুমেন্টারি দেখলাম। আমি সম্ভবত ভারত থেকে বা চেন্নাই থেকে কোনো ডকুমেন্টারি করেন, এরকম কাউকে হয়তো বা নিয়ে এসছেন, খুবই সিনেম্যাটিক ওয়েতে তার যে গণ অভ্যুত্থানে ভূমিকা, মানে তিনি শিলংয়ে বসে কিভাবে আসলে গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, এরকম অনেক আমরা ডকুমেন্টারি দেখছি। কিন্তু আগতে আসলে তারা কি করেছে সেটা তো রাজপথে আমরা যেটা ছিলাম, আমরা তো আসলে খুব একটা ওয়াকিবহাল না। এবং তারা এখন যেভাবে আসলে ন্যারেটিভগুলো দাঁড় করাচ্ছে, সেটা তো আসলে দুঃখজনক। এবং সংবিধান নিয়ে তারা রেগুলার বেসিসে যে ডিবেটগুলো করছে, সমাধানকৃত বিষয়গুলো নিয়ে যে ডিবেটগুলো করছে, সেটা তো আসলে খুবই মানে আনফর্চুনেট। এটা দেখেন, এটা আসলে বলতেই হয় যে ধরেন যে ৭১-এর পরে, মানে যেই মানুষকে আসলে সংবিধান বানানোর জন্য সব থেকে জায়গাটা দেওয়া হয়েছিল, সে কিন্তু মুক্তিযুদ্ধে ছিল না, সে ইভেন ওই সময় দেশেই ছিল না। আবার এখনো যে সংবিধান নিয়ে যে সবচেয়ে বেশি আঁকড়ে ধরে আসলে সংবিধান কপচাচ্ছে, সেই মানুষটাও আসলে এই সময়টাই দেশে ছিল না। এই মানুষ, অন্তর্বর্তী সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠন করে যাকে দায়িত্ব দিলেন, তিনিও তো দেশে ছিলেন না ওই সময়। হ্যাঁ, সেটাও ঠিক আছে, তিনিও দেশে ছিলেন না। এখন যেটা হচ্ছে যে তারপরও তিনি দেশে না থেকে আসলে আমি যেটা মনে হয়েছে যে তিনি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার চেষ্টা করেছে। অ্যাটলিস্ট জনগণের সাথে সে বেইমানি করেনি। আর এই বাকি যারা আছেন তাদের জায়গাটা স্পেশালি আমি তো বললাম, সালাউদ্দিন ভাই থেকে শুরু করে তারেক রহমান থেকে শুরু করে তাদের যে এখন জীবনযাপন, এখানে আজকে আমরা মাসুদ ভাইয়ের সাথে আলোচনা হচ্ছিল যে আমরা আসার সময় কোনো জ্যাম পাইনি, কারণ আমরা বেশিরভাগ গাড়িগুলো দেখতেছি যে বিভিন্ন পেট্রোল পাম্পে দাঁড় হয়ে আছে। আমরা আজকে অনেকগুলো দেখলাম যে আমাদের যারা মোটর সাইকেল যারা চালায়, যেসব ভাইরা অনেক আছে রাইড শেয়ার করে, তারা ওইখানে লিটারালি ঘুমাচ্ছে, মানে তাদের এরকম একটা দুর্বিষহ অবস্থা। কিন্তু আমাদের এখানে
যে তেল ও খনিজ জ্বালানি সম্পদ মন্ত্রী হচ্ছে উনি বলছেন যে তেলের কোনো সংকট নেই। আবার প্রধানমন্ত্রী হচ্ছে যে তার সপরিবারে একটা পিআর ক্যাম্পেইন করে মুভি দেখতে যাচ্ছে, ইংলিশ মুভি দেখতে যাচ্ছে। আবার সেখানে মার্কেট 6টার মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসায়ীরা একটা বড় একটা সংকটের দিকে চলে যাচ্ছে এবং সার্বিকভাবে বাংলাদেশের ইকোনমিক্যাল একটা বড় ক্রাইসিস তৈরি হচ্ছে, যেখানে এটা অবশ্যই সত্য যে বহির্বিশ্বে একটা সংকট চলছে, কিন্তু সেখানে এই জায়গায় আমাদের দেশে থেকে সেটা সেই সমস্যা বা সেই সংকট মোকাবেলার জন্য যে সরকারের যে প্রস্তুতি থাকা উচিত সেই প্রস্তুতি তো আসলে আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যে সরকার প্রস্তুতি নিচ্ছে কিভাবে ধরেন যে জেলা প্রশাসক হওয়া যায়, কিভাবে প্রত্যেকটা এই মানবাধিকার কমিশন থেকে শুরু করে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো, মানে কেন আসলে এই অধ্যাদেশগুলো তারা বাতিল করতে যাচ্ছে, কারণ এই জায়গাগুলোতে ঠিক হাসিনার মতো করে তারা সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোয় নিজেদের লোকজন বসাবে। আইন মানে বিচার বিভাগকে যে আমরা চেয়েছিলাম যে স্বাধীনভাবে আসলে ফাংশন করুক, কারণ এটার সাথে কিন্তু সম্পর্কিত থাকে যে একটা মানুষ যে ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে বা একটা মানুষের অনেক ক্ষমতা হয়ে উঠতে পারে, সেই জায়গাগুলোর জন্যই কিন্তু এই অধ্যাদেশগুলো জরুরি ছিল এবং এই সংস্কারগুলো জরুরি ছিল, যেটা ইন্টারিম গভর্নমেন্টের অনেক সমালোচনার পাশেও আমার মনে হচ্ছে কিছু কিছু কাজ তারা সম্ভব করতে পেরেছে। সেটা আসলে ঐক্যমত্য কমিশনে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে করেছে, কিন্তু এখন হঠাৎ করে মানে 2/3 গায়ের জোরে বিএনপি সব কিছু আসলে বাতিল করে দিয়ে যাচ্ছে। নাম কোয়াস্তে যেই অধ্যাদেশগুলো আসলে থাকলে তাদের খুব বেশি কিছু যায় আসে না, সে ব্যাপারে তাদের আসলে কোনো কিছু সমস্যা নেই। এবং তারা যেই 31 দফার বড়াই সবসময় করছে, সেখানে ধরেন মেজর 2-3টা 31 দফার কিন্তু ব্রেক করেছে, তাদের যেই পয়েন্টগুলো আছে ব্রেক করেছে, কিছু বাস্তবায়ন করছে। আমার বক্তব্য হচ্ছে, যদি প্রশ্ন হচ্ছে বিএনপি তো বারবার বলছে যে তারা যে নোট অফ ডিসেন্ট দিয়েছিল তার বাইরে যেগুলোতে ঐকমত্য হয়েছে সবগুলোই তারা বাস্তবায়ন করবে। তো জুলাই সনদ বাস্তবায়নই তো মূল কথা, সেটি হলে অসুবিধাটা কোথায়? মানে বিএনপি তো এখনো অস্বীকার করেনি, জুলাই সনদকে অস্বীকার করেছে কোনো একটা জায়গায়। আপনার সালাউদ্দিন ভাইয়ের মতো করে কথা বলতেছেন না, আমি প্রশ্ন করেছি, আপনি যদি থাকে আপনি দেখিয়ে দেন। আর কতভাবে দেখাবো ভাই? আচ্ছা, এখন ইলেকশনের পরেও যদি এখন এই বিষয়গুলো আপনাদের দেখাই দিতে হয়, আর কোনো বিষয় নিয়ে আমাদের আলোচনা করার, আর দেশের কোনো সংকট নাই। এবং তারা কিন্তু বলেছিল যখন জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পরে যে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। কাদের সাথে? বিএনপির সঙ্গে। বিএনপি এই শব্দটা ওই সময় বলেছিল, নিশ্চয়ই আপনার মনে আছে, আমরা এই আলোচনায় ফিরব। প্রতারণা করা হয়েছিল, তাহলে সেই প্রতারণার দলিল নিয়ে তারা ইলেকশন আবার গণভোটে হেয়ার ক্যাম্পেইন কেন করছিল? একটি নির্বাচনের প্রয়োজনে হয়তো, এই কৌশলটা আমরা শুনবো। আমরা একটু মাসুদ কামাল ভাই আপনাকে শুনতে চাই। আপনি এই যে সাইফ মুস্তাফিজ বলছিলেন যে ক্রাইসিসের কথা, প্রথমে একটু রেটরিক আকারে, পরবর্তীতে সরাসরি বললেন যে তেল নিয়ে সংকট চলছে, এর মধ্যে গত 19 দিনে প্রায় 94 জন শিশু মারা গিয়েছে হামে। এই যে একের পর এক ক্রাইসিস আসছে এবং এর মধ্যে সরকার চেষ্টাও করছে, আবার আমরা দেখছি কিছু ক্ষেত্রে মানে একটু চেপে যাওয়া বলতে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তেল পর্যাপ্ত রয়েছে। এই বিষয়গুলো নিয়ে যদি একটু বলতেন, এই লুকোচুরিটা আসলে কেন জনগণের? দেখেন, তেলের সমস্যাটা বৈশ্বিক সমস্যা। হ্যাঁ, সারা দুনিয়ায় তেল থাকবে না, আমাদের এখানে তেল থাকবে, এটা তো হয় না। হ্যাঁ, আমরা তো ওখান থেকেই তেল আনি, ডিজেল ওখানে আনি। আমি আপনাকে একটা কথা বলি, এটা যেভাবে সরকার, মানে আজকে যে ক্রাইসিসটা যেটা আপনি দেখতে পাচ্ছেন দৃশ্যমান, এর জন্য আমি সরকারকে দায়ী করব, সরকারের যিনি মন্ত্রী আছেন ওনাকে দায়ী করব। এই ভদ্রলোক মার্চ মাসের 3য় সপ্তাহে হঠাৎ করে একদিন বলে দিলেন যে তেলের রেশনিং হবে। হ্যাঁ, এখন যদি আপনার তেল পর্যাপ্ত থাকে তাহলে আপনার রেশনিং করবেন কেন? এটা কিন্তু একদম বেসিক পয়েন্ট ভাই। আপনার তেল পর্যাপ্ত আছে কিন্তু আপনি রেশনিং করবেন সামনের ক্রাইসিস মোকাবেলা করার জন্য। তেল তো পর্যাপ্ত আছে, পর্যাপ্ত শব্দ অর্থ কি? আচ্ছা, মানে এখন পর্যাপ্তর পর্যন্ত চেয়ে বেশি কিছু আছে? পর্যাপ্তর চেয়ে বেশি আচ্ছা সুবিধাজনক কোনো শব্দ আছে? না। পর্যাপ্ত মানে কি? কোনো সমস্যা না, আমার সব আছে। যেখানে আপনার সব আছে তাহলে আপনি রেশনিং করবেন কেন? আচ্ছা, যখন আপনি রেশনিং করবেন বলেন, তখন যখন মন্ত্রী নিজে বলে আমাদের তেলের রেশনিং এত বেশি পাবে না কেউ, মুক্ত যখন বলে দেয় সে, তার মানে হলো সে একই সঙ্গে দুইটা অপকর্ম করে। অপকর্ম দুইটা হলো মানুষের মধ্যে একটা প্যানিক ছড়ায় দেয়, আর 2 নম্বর হলো যারা অসাধু ব্যবসায়ী আছেন তাদের মধ্যে একটা মুনাফার আকাঙ্ক্ষা তৈরি করে দেন। উনি বলছে যে মানুষ এখন প্যানিকটা অবস্থায় থাকবে, তুমি এই সময় মুনাফা করো, তুমি একটা কৃত্রিম ক্রাইসিস তৈরি করো, মুনাফা করো। অথবা যদি এটা সত্য না হয় তাহলে বুঝতে হবে তেলের মানে পর্যাপ্ত নাই, আপনি মিথ্যা বলতেছেন।
এইগুলি একটা। তারপরে সে প্রতিদিনই বলতেছে তেল পর্যাপ্ত। আমাদের কিন্তু আসলে যে জিনিসটা আমি বলি আপনাকে, এত ডিটেলে যাওয়ার দরকার নাই। মানে আপনার তেল লাগে প্রতিদিন, ডিজেল লাগে আমাদের 12 থেকে 15 মানে হাজার মেট্রিক টন, এটা আমাদের লাগে ডিজেল। আমাদের ডিজেলটা কিন্তু আমদানি হয় মূলত। হ্যাঁ, অকটেন পেট্রোল আমদানি হয়, বাট এটার একটা অংশ আমরা এখানে তৈরি করতে পারি, এখানে আছে। হ্যাঁ, তাহলে এই যে আপনি লাইনগুলি দেখতেছেন, এর 90% কিন্তু অকটেন পেট্রোলের, হ্যাঁ, ডিজেলের না কিন্তু। না। ডিজেল যারা ইউজ করে তারা লাইন দিতে পারে না, তারা হইচই করতে পারে, তারা গ্রামের মানুষ। এই যত নৌকা চলে এগুলি মানে 99% নৌকা তো ডিজেলে চলে, তাই না? কৃষি ট্রলার সেচ যেগুলি চলে, ব্যবস্থায়। হ্যাঁ ওগুলো সব তো ডিজেলের। ডিজেলে চলে। আমাদের এখনো অনেক নৌকা চলে কিন্তু, হ্যাঁ। সব ডিজেলে। এরা এখন একদিন দেখলাম একটা ইয়েতে ছবি দেখলাম, একটা ভ্যানের মধ্যে ওই ট্রলারটাকে উঠাই নিয়ে আসছে, আইনা সে তেল আনতে যাচ্ছে। কারণটা হলো যে কেউ তো পাত্রের মধ্যে তেল দিবে না, পাম্পগুলো তার তেল লাগবে, সে কি করবে, ট্রলারই নিয়ে এসে পড়ছে ইয়ের মধ্যে উঠাইয়া। আর একদিন দেখলাম বাইকের ওই যে যেখানে হ্যাঁ, তেল রাখে ওইটা নিয়ে চলে আসছে। কি করবে? এটা। মানে মানুষের তো বাইক তো ঠেলতে পারছে না, আর কত ঠেলবে? তো এখন এই যে বিষয়গুলি বলতেছি আমি, তো যেটা আমাদের হয়, যেটা নিয়ে কোনো ক্রাইসিস হওয়ার কোনো কারণ আপাতত নাই, তো সেটার জন্যই লাইন। আর ডিজেলের অবস্থাটা কি আছে, মানুষ তো লাইন দিতে পারছে না বলে, ওটা নিয়ে যে কি পরিমাণ বেসাতি হচ্ছে, ওটা নিয়ে যে কি পরিমাণ মানুষকে ঠকতে হচ্ছে, এবং সব পাওয়া যাচ্ছে কিন্তু আছে। আমি কিন্তু বিশ্বাস করি তেল আছে, আচ্ছা, আমি বিশ্বাস করি তেল আছে, কিন্তু এটা নিয়ে যে এই 2 নম্বর যেটা হচ্ছে, এটাকে থামানোর দায়িত্ব কার? রাষ্ট্রের, সরকার। সরকারের। তো সরকার কি সেই কাজটা করতে পারতেছে? পারতেছে না রে ভাই। অভিযান চালাচ্ছে বিভিন্ন জায়গায়, অভিযান চালাচ্ছে, হ্যাঁ অভিযান যে চলতেছে, এই অভিযানে কিন্তু সংকট মিটতেছে না, রবি ভাইয়ের অভিযানে মানুষের কষ্ট তো কমতেছে না রে ভাই। আচ্ছা, সরকারকে আপনার মতো আমিও হেল্প করতে চাই, হ্যাঁ, কিন্তু সমস্যা হলো কি, সরকারের কাছে আমার একটা অনুরোধ, ভাই আপনাকে হেল্প করতে চাই, আপনিও আমাকে একটু হেল্প করেন, যেন আপনার পক্ষে বলতে পারি, এমন কিছু করেন যাতে নাকি আপনার পক্ষে বলতে পারি। ওরা নয় বিরোধী দল, ওরা নয় হেল্প করবে না সরকারকে, সরকারের বিরুদ্ধে যা কিছু বলবে বলুক, ওনাদের বলা উচিত, তাহলে মানুষ বুঝবে কী হবে। আমি ধরে নেন হাইপোথেটিক্যালি আমি সরকারকে হেল্প করতে চাই, কিন্তু হেল্প করার তো একটা বেজ লাগবে। এই বেজটা কে ক্রিয়েট করবে? সরকার ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, এখন সরকার যদি অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকলে সমাজ, আমি একটা কথা বলি, যে জিনিসটা নিয়ে কেউ শুরুতেই বললো একদম, এই যে হামে 90টা শিশু মারা গেছে, আমি জানি, আমি এটা মানবো যে এই 90টা মৃত্যুর জন্য এই সরকার হয়তো দায়ী না। আগের সরকার অথর্ব এক মহিলাকে বসাইছিল, সে টিকা আনে নাই, অমুক করছে, সব আমি মানতে রাজি আছি, আমি মানলাম। কিন্তু যখন মারা গেছে শিশুগুলি, শুনেন, আমি বয়স হয়েছে ভাই, আজকে যদি আমি মারা যাই, এটার জন্য আপনি যতটা শোক করবেন, আজকে যদি একটা শিশু মারা যায় 2 বছরের অথবা 5 বছর বয়স, তার জন্য কিন্তু আপনার শোকটা বেশি হওয়া উচিত। কারণ ওই শিশুর সামনে কিন্তু একটা বিরাট ভবিষ্যৎ আছে। আমি বড় জোর বাঁচলে কত বছর বাঁচুম? আমি তো 100 বছর বাঁচুম না রে ভাই, 500 বছর বাঁচুম না। তো আমার তো জীবনে আমি শেষ প্রান্তে, কিন্তু ওটা খেয়াল করেন, কাজে একটা শিশুকে আপনি রক্ষা করতে পারেন নাই তো রে ভাই। আপনি বলবেন হাম ওর কারণ হয়েছে, হ্যাঁ হয়েছে, তা হাম কি মানে নিরাময়যোগ্য কোনো রোগ না? হাম তো নিরাময়যোগ্য একটা রোগ, তো নিরাময় করতে পারেন নাই কেন? এই সরকারের মেডিকেল সিস্টেম হামকে নিরাময়যোগ্য রোগ হওয়া সত্ত্বেও নিরাময় করতে পারলো না কেন? স্বাস্থ্যমন্ত্রী একজন বানাইছেন, বিরাট করিতকর্মা স্বাস্থ্যমন্ত্রী, উনি আইসে নিয়ে হুঙ্কার দিলেন, এখন থেকে রোগীরা ডাক্তারের পিছনে দৌড়াবে না, ডাক্তাররা রোগীর পিছনে দৌড়াবে। উনি ডাক্তারও বুঝে না, রোগীও বুঝে না। বাংলাদেশে একজন ডাক্তার কজন রোগী আছে? এখন যদি সব ডাক্তার দৌড়াদৌড়ি শুরু করে, তো ডাক্তার তো কোনো রোগী পাবে না। মানে কিভাবে সম্ভব এটা? 10,000 রোগীর জন্য একজন ডাক্তার, হ্যাঁ। তো উনি হিসাব বুঝে মুখস্থ, মানে চটকদার আলাপ সালাপ করে। তো আমি ওই স্বাস্থ্যমন্ত্রী বলি, ভাই রোগীর পেছনে দৌড়াতে হবে না, খেলে হামের এই শিশুগুলিকে বাঁচান আপনি, এর জন্য ব্যবস্থা করেন। জি, ধন্যবাদ আপনাকে সাইফ মুস্তাফিজ। আজকে হাসনাত আব্দুল্লাহ একটি ফেসবুক পোস্ট দিয়েছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করতে পারছেন, নাকি নেপথ্যে অন্য কেউ রয়েছে? এটি আসলে আপনার কি মনে হয়, নেপথ্যে অন্য কারো থাকবার কথা, বা থাকলে সেটি কাদের গেজ করছেন আপনারা?
কাদের, আমি তো সালাউদ্দিন ভাইকে বলি প্রক্সি প্রধানমন্ত্রী, তারেক রহমানকে বলি যে পুতুল প্রধানমন্ত্রী। উনি কিছু বলেন না, করেন না, ওনার একটা পিআর টিম আছে, সে পিআর টিম অনুযায়ী কিছু কাজকর্ম করেন। সো আদারওয়াইজ দেশের অন্যান্য যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে এই বিষয়ে তাকে আমি খুব বেশি ওরকম অপিনিয়নে দেখি না। সে 14-15 ঘন্টা অফিস করছে, তার পিআর টিম সেটা নিয়ে আবার প্রেস রিলিজ দিচ্ছে, সে মুভি দেখতে যাচ্ছে, সেখানে অলরেডি আগে থেকেই সাংবাদিকরা জানে, তো সেটাতে এগুলো তো আসলে পিআরের অংশ। তো সেই জায়গা থেকে আসলে দেশ পরিচালনার জন্য যেই ক্যালিভার বা যেই রকম একটা লিডারশিপ আমরা এক্সপেক্ট করছিলাম যে মেবি 17 বছর ধরে হয়তো এটা গ্রো করছে, সেটা তো সামহাও আমাদের মনে হচ্ছে সে দেশে আসার আগে যেরকম লিখছে যে কারণে আমি আসতে পারছি না সে আসলে জানাতে পারছি না, এখন আসতে পারছে, ঠিক আছে, ভালো, এটা আমরা খুশি। কিন্তু এসে যে দেশটাকে সে রসাতলে দিয়ে দিচ্ছে, তার কথাগুলা অন্য মানুষজন বলে দিচ্ছে, প্রক্সি প্রধানমন্ত্রী হিসেবে একজন কথাবার্তা বলতেছে, দিক নির্দেশনা দিচ্ছে, তার ক্যাবিনেটের বলবে না, ক্যাবিনেট মেম্বার তার কথাই তো সবকিছু বলে দিবে নাকি? এটা কেমন কথা? সবকিছু না বলুক, যে যার পার্ট আইন মন্ত্রী। বুঝলাম যে তিনি আইন জানেন না, ঠিক আছে, নাই জানতে পারেন, আমি অনেক কিছু জানি না, কিন্তু লিডারশিপের জায়গায় থেকে তো অনেক কিছু তার জানতে হবে, মানে এমন না যে তার আইন বিশেষজ্ঞ হইতে হবে, কিন্তু যখন সে দেশের প্রধানমন্ত্রী তার তো অনেক বিষয় নিয়ে চিন্তা করতে হবে। সে ফ্যামিলি কার্ডের মানে এই গত অধিবেশনেই আমাদের সদস্য সচিব আখতার হোসেনের কথার পরিপ্রেক্ষিতে সে ফ্যামিলি কার্ড নিয়ে যে এক্সাম্পল, মানে যে এক্সপ্লেনেশন দিল সেটা খুবই মানে হাস্যকর, এবং সে মুদ্রাস্ফীতির যে এক্সাম্পল দিল, আমরা তো নতুন করে টাকা বানাচ্ছি না, তো মুদ্রাস্ফীতি হবে, এবং ফ্যামিলি কার্ড নিয়েও তার খুব একটা নলেজ নাই যে কোন খাত থেকে এই বাজেটটা অ্যালোকেট হচ্ছে, কতটুকু বাজেটের মধ্যে এটা চলবে, কত হাজার মানুষকে দেয়া হবে, এটা জানে না। তার আশেপাশের ওই 4-5 জন আছে, এরা এটি হয়তো আগামী বাজেটে আমরা স্পষ্ট কিছু পাই কিনা, একটু অপেক্ষা করি। আপনার যে ফ্যামিলি কার্ডের যে জনক বাংলাদেশের, সেগুলো জানবে না কিছু। আচ্ছা, তো এই ব্যাপারগুলো তো উনি জানেন না। এখন ওনার যেই জায়গাটা সেটা তো আমরা বুঝতেছি না আসলে। এখন সালাউদ্দিন ভাইকে তো আমরা মনে করছিলাম যে সে আসলে গুমের শিকার হয়ে গুম বিষয়টাকে সে ওন করবে, কিন্তু সে তো আসলে শিলংয়ে তো আমরা দেখছি যে মোটামুটি ভালোভাবেই ছিলেন, মানে যদিও এটাকে নিয়ে আসলে ফান করা বা কোনো অসম্মান করার কোনো সুযোগ নেই, কারণ সেই সময় ফ্যাসিবাদ আমলে তাদের অবশ্যই অনেক অবদান আছে, কিন্তু তাদের এখন যখন আসলে মানে সুসময় আসলো, সে সময় তো আমরা এক্সপেক্ট করছিলাম যে এই বিষয়গুলো বেসিক বিষয়, মানে এই বিষয়গুলো তো বিএনপির নোট অফ ডিসেন্ট বা কোনো সমস্যা নেই, কিন্তু এখন হঠাৎ করে কার ইশারায়, মানে এটা তো এখন আসলে বলতেই হচ্ছে। মানে আমি তো আরেকদিন বললাম যে আসলে এরা হাসিনার, আমার কাছে মনে হচ্ছে যে মানে হাসিনারূপী কিছু মানুষ নতুন করে আমাদের মাঝে আবার ক্ষমতা গ্রহণ করছে, মানে হাসিনাই তো এই সেম কাজগুলো করতেছিল। মানে এখন তো আমি খুব বেশি আসলে হাসিনাকে নিয়ে এখন খারাপ লাগা বা তার বিরুদ্ধে খুব বেশি কিছু বলতে পারছি না, কারণ উনি তো এগুলো বলছে যে এরা আসলে নাটক করছে, এরা আসলে এটা করছে, যেই ধরেন যে ইলিয়াস সাহেবের যে ফ্যামিলিকে নিয়ে যে সে একটা কুমিরের কান্নার একটা নাটকের যে মঞ্চায়ন করলেন পরবর্তীতে, যে মানে তারাই মেরে আমাদের ইলিয়াস ভাইকে ধলেশ্বরী নদীতে ফেলে দিয়েছে, তাকে একদম শেষ করে দিয়েছে, তো সেই জায়গা থেকে আবার তার ফ্যামিলিকে সে আশ্বাস দিচ্ছে যে আমরা বিচার করব। তো আবার এই তারেক রহমান সাহেবরা 17 বছর পর এই ইলিয়াস ভাই, তারপরে এই এত আবু সাইদ, তারপরে মুগ্ধ, ওয়াসিম, এই মানুষগুলো রক্তের উপরে দাঁড়িয়ে যখন দেশ আসার সুযোগ পেল, সংবিধান বহির্ভূত একটা নির্বাচনের মাধ্যমে যখন ক্ষমতা গ্রহণ করতে পারলো, তো ক্ষমতা গ্রহণ করার পরে তো আমরা এক্সপেক্ট করেছিলাম যে 1 মাসের মধ্যে সেই সিনেমা, রাস্তাঘাটে দাঁড়ানো, 15 ঘন্টা অফিস করা, ছুটির দিনেও প্রধানমন্ত্রী অফিসে আসলেন, এই নাটক করার থেকে বেশি গুরুত্ব দিবে জুলাই সনদ বাস্তবায়নকে, বেশি গুরুত্ব দিবে এই অধ্যাদেশগুলোকে, সেগুলোকে না দিয়ে তারা নাটক করছে। তো এখন এগুলো কার ইশারায় করতেছে? যার ইশারায় আসলে শেখ হাসিনা 17 বছর ধরে এগুলো করছে, তার ইশারাই হচ্ছে যে তারেক রহমান আবার এগুলো করা শুরু করছে, তাদের ইঞ্জিনিয়ারিংয়ে তারা আবার এই ক্ষমতায় বসছে, সেটাই তারা বাস্তবায়ন করতে যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে মাসুদ কামাল ভাই। এই সাইফ মুস্তাফিজ ইঞ্জিনিয়ারিং এর কথা বলছিলেন, তাদের দলীয় প্রধান নাহিদ ইসলাম তিনিও আজকে বলেছেন যে অন্তর্বর্তী সরকার ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গেছে। এরকম কোনো নিদর্শন আপনি পান কিনা? নিদর্শন না, এখানে কিছু কিছু প্রশ্ন আছে। ইঞ্জিনিয়ারিং করছে কিনা আমি বলতে পারবো না। আর ইঞ্জিনিয়ারিং করলে তো আমি যদি দেখতাম যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে এনসিপির সম্পর্ক সবচেয়ে ভালো ছিল, খুবই ঘনিষ্ঠ ছিল। এনসিপির লোকজন তাই এর সঙ্গে নিয়মিত দেখা করতেন, এমনকি ডক্টর ইউনূসের মন খারাপ হলেও নাহিদ ইসলাম যে আলাপ করতেন, এসে বলতেন যে পদত্যাগ করতে চায়, তো এগুলো তো আমরা দেখেছি। তো সেই বিচারে ডক্টর ইউনূস
মানে এরকম গাদ্দারি করবে আমি তো বুঝতে পারছি না। এনসিপি কে রেখে, এনসিপি তো তার দল আমি মনে করি, আচ্ছা এনসিপি তার দল, মানে তার উনিই তো বলেছেন এনসিপির বিপক্ষে আমি কোনো কথা ওনাকে বলতে কখনো শুনি নাই। এনসিপিকে গঠন করার সময় উনি বলেছেন যে আমি ওদেরকে বলেছি তোমরা একটা দল করো, পরে বলেছেন আমি মনে করি এই দল থেকে অন্তত কয়েকজন জিতবে, MB যা মন্ত্রী বলেছিলেন হবে। তাই তো হয়েছে বাস্তবে। কাজে ইঞ্জিনিয়ারিং এখানেও হতে পারে। তবে একটা কথা আমি বলি, একটা কথা কিন্তু আমি উড়াই দিই না, উড়াই দিই না কীরকম, যেমন খলিলুর রহমান সাহেবকে উনি পররাষ্ট্র উপদেষ্টা বানাইলেন, কেন বানাইলেন? এই প্রশ্নটা কিন্তু এই জাতি করতেই চায়, আমি তো করতেই চাই, আমি এটা প্রথম দিনই করছি, যেদিন বানাইছি ওই দিনই করছি, এখনও করি, আমি করতেই থাকবো। এই ব্যাখ্যাটা তো আমি জানতে চাই যে খলিলুর রহমান কি বিএনপির কেউ? উনি বিএনপির কেউ না, তাহলে ওনাকে আপনি বানাইতে হবে কেন? উনি কি ছিলেন? উনি ছিলেন পূর্ববর্তী যে সরকারের অধীনে নির্বাচন হয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, পাওয়ারফুল উপদেষ্টা। হ্যাঁ, উনি আপনার নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। তার মানে নিরাপত্তা উপদেষ্টা মানে কি? তার সঙ্গে তো আপনার নিরাপত্তা বিষয়ক যে বাহিনীগুলি আছে দেশের, তারা আন্ডারে ছিল, তাই তো? তাদেরকে উনি বলতেন তোমরা এই কাজটা করো, এই কাজটা করো, তারা নিশ্চয়ই ওই কাজটা করতো অথবা করতে চাইতো, কিছু একটু তো হবে। সেই লোককে যখন আপনার পছন্দ হয়ে গেল, কারণটা কি আমি এটা বুঝতে চাই। প্রথমত কারণ হতে পারে, বলতে পারেন সে বিরাট যোগ্য, মানে এরকম যোগ্য আর পৃথিবীতে বাংলাদেশ আর নাই, বাংলাদেশটাকে ধারণই করতে পারে নাই, গত 24 বছর সে দেশেই ছিল না, এত মানে এত জ্ঞানী, এত প্রতিভা যে এই দেশটাকে ধারণ করতে পারে না, তাই আমেরিকার থাকতে হয়েছে। 24-25 বছর আমেরিকা ছিল, আয়সা কয়েক আমি আমেরিকার নাগরিক না, তাহলে আমেরিকা আপনি আসলেন কি? আমেরিকা অবৈধভাবে ছিলেন? বলেন আপনি, অবৈধভাবে ছিলেন না তো। যাও, হয়তো তার গ্রিন কার্ডটা আছে, থাকুক। আবার তাই দেখতাম যে তার নাম ভাড়াইয়া, নাম চেঞ্জ করে আবার সে ফেসবুকে কি জানি অন্য নামে তার ফেসবুকে অ্যাকাউন্টটা ছিল। যাও, তারপরে সে প্রতিভাবান। আমি মাঝে মাঝে খুঁজি যে এই প্রতিভার মানে তার এই অসীম যোগ্যতার কি প্রমাণ আমরা দেখেছি এ পর্যন্ত? আমি দেখি নাই। আচ্ছা, ওনাকে প্রথমে যে হাই রিপ্রেজেন্টেটিভ বানালো রোহিঙ্গা বিষয়ক, কি করছে উনি বলেন আপনি? দেখান ভাই, যে 2টা রোহিঙ্গাকে 2 কদম এগিয়ে দিচ্ছে সীমান্তের দিকে, পারছে? বরঞ্চ আরও রোহিঙ্গা আসছে এখানে। এই কাজে যে টোটাল ব্যর্থ। সে কোন কাজে, তার কোন কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ হয়েছে যে তার মতো প্রতিভা বাংলাদেশ আর নাই, তাকে আমার লাগবেই, তাহলে দেশ চলবে না, তাই তো আনছে। আচ্ছা, তাহলে একটা প্রতিভা থাকতে পারে, সেটা হলো গিয়া এই নিরাপত্তা উপদেষ্টাকে আমরা দেখেছি যে 25 জুন মাসে না অগাস্টে, জুনের যে 15 তারিখে যে মিটিংটা হলো, হ্যাঁ, লন্ডনে মিটিংটা, হ্যাঁ, জুনে বোধহয়, জুনে। তো সেই মিটিংয়ে উনি কিন্তু সবকিছু মুস্তাবিদা করেছেন, যৌথ বিবৃতিটা উনি পড়ে শুনিয়েছেন। আমি তখনই প্রশ্ন করছিলাম যে এই যৌথ বিবৃতি পড়ার জন্য নিরাপত্তা উপদেষ্টা কেন? কিন্তু তার এক সপ্তাহ আগেই কিন্তু বিএনপি ওনারই পদত্যাগ চেয়েছিল। হ্যাঁ, তার মানে ওই ডেটটা, ওই যে 15 তারিখ, হ্যাঁ, ওইটাই কি সে ম্যাজিক ডেট যেদিন তারেক রহমান বুঝতে পারলেন যে এইটা একটা জ্বলন্ত প্রতিভা হইতে পারে? এখন সেই বোঝাটা উনি এখানে কাজে লাগাইছেন। যদি এটা যদি সত্য হয় তাহলে কিন্তু ওই সরকারের সঙ্গে এই জয় পরাজয় রেজাল্টের একটা সম্পর্ক থাকতেও পারে। তা না হলে এত বিতর্ক, এটা যে বিতর্ক হবে ওনাকে নিলে পরে, এটা কি তারেক রহমান জানতেন না? জানতেন। জেনে বুঝে ওনাকে নিয়েছেন কেন? তাহলে হয়তো এমন কিছু প্রাপ্তিযোগ ছিল ওনার কাছ থেকে যার জন্য এত বড় রিস্ক ওনাকে নিতে হয়েছে। আচ্ছা, এবং উনি কিন্তু নিজেও বলছেন, প্রথম জিজ্ঞাসা করছিল, উনি বলছেন যে আমি তো জোর করে এখানে আসি নাই। হ্যাঁ, তারপর উনি জোর করে আসেন নাই, উনাকে হাতে পায়ে ধরে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, তাছাড়া আর কি? আচ্ছা, এটা কেন এই জিনিসটা ভাই কেন? এই প্রশ্নটা থাক, আমি আরেকটি প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে গণভোট অধ্যাদেশ যদি বাতিল হয়ে যায়, বাতিল হওয়ারই পথে, তাহলে এই গণভোট আয়োজনকারীরা পরবর্তীতে কোনো আইনি জটিলতা পড়তে পারে কিনা? আমাকে মামা বলতে চাচ্ছেন? হ্যাঁ, শুনেন, আপনি আইনি শেষ করে জটিলতা সার্ভিস যদি কাজ যাবো। ফেলতে চায়, হ্যাঁ, যে কাউকে ফেলতে পারে, আচ্ছা, যে কোনো সময় ফেলতে পারে। একটা কথা আমি বলি, দেখেন অধ্যাদেশগুলি কে জারি করছে? রাষ্ট্রপতি। তাহলে তো প্রথম ঝামেলা রাষ্ট্রপতি পড়ার কথা। আচ্ছা, এখন রাষ্ট্রপতি তো বলবে যে আমি তো এগুলি করি নাই, আমাকে দেখাই নাই, জানাইও নাই, হইতে পারে বলেছেন অলরেডি। না না, উনি একটাও বলেন না যে অধ্যাদেশগুলো আমাকে বলেন, এর বলে নাই। না, উনি একটি ওই কালের কণ্ঠের সাক্ষাৎকারটা বলেছেন যে অনেক অধ্যাদেশ আমাকে না জানিয়েই এই করেছে। কোনটা সেগুলি বলেন না, হ্যাঁ, নামগুলি বলেন। হ্যাঁ, নামগুলো বোঝার চেষ্টা করি। হ্যাঁ, আপনাকে বলেই নাই, না বলে নিয়ে গেছে, তাহলে সেগুলি কোনগুলি?
হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা হলো, আমি যতটুকু পড়েছি সংবিধান, যতটুকু দেখেছি আর কি, অধ্যাদেশের মাধ্যমে আসলে গণভোট চালু করা যাবে না। আচ্ছা। গণভোট কিন্তু সাধারণ কোনো আইন না, না। এটাই করতে হলে অধ্যাদেশের মাধ্যমে হবে না। অধ্যাদেশ যে কেবল প্রয়োজনীয় সময় সাধারণ যে আইনগুলো, যেগুলো নাকি সংসদ মানে নর্মাল সংখ্যাগুলি 151 জনের ভোট দিয়েই যেটা পাস করতে পারে, কেবল সেগুলি অধ্যাদেশ করা যাবে, অন্যগুলি করা যাবে না। তাহলে এটা তো আইন যেহেতু না, তো যেটা আইনেই বৈধ না সেটা অধ্যাদেশ আপনি জারি করতে গেলেন কেন? এই প্রশ্নটা কিন্তু আমি রাষ্ট্রপতিকে করতেই পারি। আর উনি যদি বলেন না আমি করি নাই, তো করি নাই, তাহলে সেক্ষেত্রে আমার কথা হলো এটা যে ভুল হচ্ছে, গণভোটটা যে অপ্রয়োজনীয়, অবৈধ, অসাংবিধানিক সব কিছু, তাহলে এই জিনিসটা বিএনপি তখন বলে নাই কেন? এখন বিএনপি বলতে পারে যে আমাকে ব্ল্যাকমেল করা হয়েছে, কিন্তু আসলে হয়েছে। আচ্ছা। আসলে হয়েছে কিভাবে, যে এমন একটা অবস্থা তৈরি করা হয়েছিল, বিএনপি যদি বলতো যে আমি ভোট দিব না, না ভোট দিব, তাহলে সঙ্গে সঙ্গে এই এনসিপি এবং জামাত বলতো এই দেখো জুলাই সনদ, জুলাই চেতনার সঙ্গে সে গাদ্দারি করছে, এটা কিন্তু বলতো। হ্যাঁ। তো তাদের বক্তব্য ছিল ওইটা বলে যদি আমার ইলেকশনের সমস্যা হয়, তা আমি আসলে কোনোভাবে ইলেকশনটা পার করি, ইলেকশনটা হয়ে গেলে আমি যা প্রয়োজন তাই করব। তো এটা যদি হয়, এটা তার একটা রাজনৈতিক পরাজয় ছিল আমি মনে করি। কারণ এখন কিন্তু জামাত এবং এনসিপি ওই কথাই বলতেছে যে আপনারা তো ভোট দিতে বলছেন, হ্যাঁ, এখন আপনি মানেন না কেন? তা দিতে যে বলছেন কথা সত্য, তারেক রহমানও বলছেন, একবার বলছেন, কিন্তু বলছেন তো, এখন ওনাকে তো জাস্টিফাই করতে হবে যে আপনি কেন বলছেন। এখন আপনি বলেন যে আমাকে ব্ল্যাকমেল করছে, ব্ল্যাকমেল হইলেন কেন? আপনি জনগণের কাছে বাস্তবতাটা তুলে ধরলেন না কেন? তখন জনগণের উপর আপনার আস্থা ছিল না কেন? তাহলে কি জনগণকে প্রতারণা করছেন? এগুলো তো প্রশ্ন উঠবে না ভাই। এখন আমার কথা হলো কি, একটা পলিটিক্যাল পার্টির মানে যা কিছু আপনি করেন না করেন, তার মধ্যে একটা ট্রান্সপারেন্সি থাকা উচিত। যদি জামাত এবং এনসিপি আপনাকে ব্ল্যাকমেল করে থাকে, প্রেশার দিয়ে থাকে, তাহলে তাদের তো প্রেশার দেওয়ার ক্ষমতা ছিল, তো সেই ক্ষমতার বিপরীতে আপনি আপনার ক্ষমতা দেখাইতেন, দেখালেন না কেন? এখন এই প্রশ্নগুলো কিন্তু আপনাকে জবাব দিতে হবে। এবং আমি নিজে পার্সোনালি যখন গণভোট হয় আমি তখনই বলছি এটা ঠিক হচ্ছে না, আমি কিন্তু বলেছি এটা। আচ্ছা। আপনি দেখেন আমার পুরোনো ভিডিও পাবেন, আপনি সব আছে, মনে আছে। আমি একবারের জন্য বলি না এটা খুব ভালো কাজ হচ্ছে, কারণ এই গণভোটটা এইভাবে হয় না। ডক্টর শাহিন বাদ দেন, আমার কথা বাদ দেন, ডক্টর শাহদিন মালিক শুরু থেকে বলতেছিল যে এরকম গণভোট পৃথিবীতে কোথাও হয় নাই। কারণ এই পুরো জিনিসটাই আমাদের উপর চাপাই দিছে ডক্টর আলী রিয়াজ এবং ডক্টর ইউনুস। ওনারা এই একটা গিট্টু একটা পাকাইয়া আমাদের এখন তার গিট্টু খুল, ওনারা গিট্টু খুলতে যায় কি হচ্ছে, একে অপরকে অবিশ্বাস করতেছে, একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করতেছে। কিন্তু যারা সংসদে আছে এই লোকগুলির দিকেই তো আমরা তাকাই আছি আসলে, যে ওনারা আমাদের একটা সুন্দর ভবিষ্যৎ দেবে। এখন তারা যে বিষয়টা মারামারি করতেছে ভাই, যে কথা বলতেছে, যখন শুনি না মনে তো হয় যে যৌক্তিক কথাই বলতেছে। জামাত যখন কথা বলে যৌক্তিক, তো যে আপনি তাহলে ভোট দিতে বললেন কেন? না, এখানে যদি আমি একটু প্রশ্ন করি যে যৌক্তিকতা যেটা জামাত বা এনসিপি যে যুক্তি দেখাচ্ছে, বিএনপিও যুক্তি দেখাচ্ছে, এই যুক্তির বাইরে গিয়ে যদি আমরা জনগণের স্বার্থ দেখি, যে এই গণভোট অধ্যাদেশটা কি আসলে বাতিল হলে জনগণের কতটুকু লাভ ক্ষতি আছে? শুনেন আমি বলি, এখন জিনিসটা হচ্ছে কি, গণভোটে যারা ভোট দিচ্ছে, আমি এটাও মনে করি তাদের মধ্যে 90% লোক না বুঝে দিচ্ছে, এটা হলো আমার ধারণা আর কি। তো তারপরেও আমি বলি, তার জন্য আমি যে আমার কথা বলি, যে আমি এই গণভোটের অনেকগুলি বিষয় কিন্তু আমি পছন্দ করি। আচ্ছা। আমি খুব পার্সোনালি পছন্দ করি। যেমন যে জিনিসটা বিএনপি সবচেয়ে অপছন্দ করে, এই যে ওইটাই আসলে মূল ইস্যু। হ্যাঁ, সেই মূল ইস্যুটা কি, যে উচ্চ কক্ষ। হ্যাঁ, উচ্চ কক্ষ কিভাবে হবে, উচ্চ কক্ষের 100 জনকে আপনি কিভাবে আনবেন? হ্যাঁ। বিএনপি যেটা চাচ্ছে আমি মনে করি এটা একটা হাস্যকর। হ্যাঁ, গণভোটে যে জিনিসটা, যে প্রশ্নটা করা হয়েছে যে পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষের 100 জন, দেখেন উচ্চ কক্ষের এই লোকগুলোর কিন্তু তেমন কোনো ক্ষমতা নাই। যে কোনো একটা বিল উচ্চ কক্ষে পাঠালে উচ্চ কক্ষে ওটা বলে দেওয়া হবে না, তারপরে যদি নিম্ন কক্ষ বানানো কেন হবে, তাহলে হবে। উচ্চ কক্ষ তেমন কোনো ক্ষমতা কিন্তু নাই, কেবলমাত্র সংবিধান সংশোধনের সময় আছে। তো উচ্চ কক্ষ পিআর পদ্ধতিতে হওয়া উচিত, এটা আমি খুব সিরিয়াসলি বিশ্বাস করি এবং আমি চাই, আমি এটা চাই। কিন্তু এখন যদি বিএনপি বলে যে না আমি এটা করবো না, তাহলে কি হবে? জনগণ তো অত বোঝে না, ওই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কীভাবে নির্বাচন করতে হবে না করতে হবে, এগুলি অবশ্য সরকারি দলের জন্য খুবই বিব্রতকর, কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরে মানুষ কিন্তু ওগুলির ব্যাপারে অ্যাওয়ার না,
মানুষ এই পুরা 4টা প্রশ্নের মধ্যে এইটাই ভালো বুঝছে, এই যে উচ্চ কক্ষটা কি। হ্যাঁ। এটার মধ্যে মানুষ তো ভাই, আমি যেমন ধরেন, আমি তো গণভোটে হা না 2 ভোটে দিছি, আমার ভোটটা নষ্ট হয়েছে। আপনি বলেছিলেন বলছি আপনি নষ্ট হয়েছে, কিন্তু আমি যে হা দিছি না, হা দেওয়ার সময় কিন্তু উচ্চ কক্ষটা মাথায় রেখে দিছি। আচ্ছা, যে আমি এটা চাই আসলে। তো এখন যদি ওই গণভোটে ওটা যদি আপনি বাতিল করে দেন, বিএনপি এখন জিনিসটা হচ্ছে কি, গণভোট বলেন, জুলাই সনদ বলেন, সব কিছু নির্ভর করতেছে যে বিএনপি কি চায় তার উপর। আচ্ছা। তো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে আমি যদি মানে বারবার কিন্তু ইলেকশন আগে বলছিলাম, আমাকে অনেকে বলছিল যে প্রিডিকশন করতে যে কত আসন পাইতে পারে, আমি বারবার বলতেছিলাম যে আমি চাই যে বিএনপি 170টা থেকে 180টা পাক। আচ্ছা, আমি সবসময় বলতেছিলাম, কারণ 200 পাইলে মনে করি এটা ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর অবস্থা দিকে এবং যেতে সেই পারে। অবস্থা দিয়ে যাবে কিনা বলতে জি, পারবো না ভাই। ধন্যবাদ আপনাকে। সাইফ মুস্তাফিজ, যদি বলতেন এই যে প্রশ্নটি সর্বশেষ মাসুদ কামাল ভাইকে করেছিলাম, যে জুলাই সনদ বাস্তবায়ন হওয়া না হওয়ার পেছনে আপনারা বিরোধী জায়গা থেকে কিছু যুক্তি রয়েছে, সরকার দলের যুক্তি রয়েছে, আমি এই যুক্তির বাইরে গিয়ে যদি জনগণের জায়গা থেকে চিন্তা করি, তাহলে আসলে এটি বাতিল হলে জনগণের কতটুকুন ক্ষতি হতে পারে বা লাভ হতে পারে? দেখেন, মাসুদ কামাল ভাই যেটা বললেন যে জনগণ আসলে না বুঝেই হ্যাঁ ভোট দিচ্ছে, এটা আমি আসলে বিশ্বাস করি না। প্রথমে আমারও কিছুটা মনে হয়েছিল যে আসলে এত বিষয় কি জনগণ বুঝবে কিনা, কিন্তু যখন আসলে আমি ইলেকশনের ক্যাম্পেইন করেছি, আমি তো সাজাদপুর থেকে ইলেকশন করেছি, তো সেখানে যখন আমি ক্যাম্পেইন করেছি আমি দেখেছি যে আসলে গ্রামের মানুষরাও এখন অনেক বেশি রাজনৈতিক সচেতন হওয়ার চেষ্টা করছে বা বোঝার চেষ্টা করছে। তারা চায়ের দোকানে সিনেমার বদলে এখন টকশোগুলোও দেখে এবং আলাপ আলোচনাগুলো শোনে, এবং জনগণের মানে এটা যদি আমি সহজ করে বলি যে আসলে সংস্কারটা কি বা এই অধ্যাদেশগুলোটা কি, এগুলো তো আসলে এক কথায় বলতে গেলে যে হাসিনা যেই প্রক্রিয়াতে মানে সরকার ব্যবস্থাটা টিকায় রাখছিল এবং অনেক বেশি ক্ষমতাধর হয়ে যা খুশি তাই করতে পারতো, সেটা যেন না করতে পারে, সেটাই মূলত আসলে সংস্কারের যতটুকু আমি বুঝি যে সে জায়গাগুলো আসলে প্রশমিত করবে এবং সরকার ব্যবস্থার জায়গাটা অনেক বেশি মানুষের কাছে গ্রহণযোগ্যতা করে তুলবে। কারণ বিচার ব্যবস্থা যদি আপনার স্বাধীন না থাকে, তখন তো আপনি তারেক রহমান সাহেব তার পছন্দসই একজনকে বসাবেন যে তাকেই সার্ভ করবেন। আবার হচ্ছে যে ধরেন এই যে মানবাধিকার কমিশন বা এই কমিশনগুলোর দায়িত্ব তো ছিল আসলে 17 বছর ধরে এই ধরেন যে সরকার ব্যবস্থায় যা ত্রুটি ছিল বা মানবাধিকার লঙ্ঘন করলে যে কাজগুলো তারা করতো, এই বিষয়গুলো নিয়ে বোল্ড স্টেটমেন্ট দেয়া, ইন্টারন্যাশনালি আসলে কাজ করা, ন্যাশনালি কাজ করা, সেগুলো তারা করতে পারতো না, কারণ সেও দেখা যাচ্ছে হাসিনার লোক। মানে ওই যে একটা ডকুমেন্টারি বেরোছিল না যে অল আর প্রাইম মিনিস্টার্স মেন, সো এইটাও তো মানে এই ব্যাপারগুলো তাই হবে যে ধরেন সব ভিসি যাদেরকে এখন বসানো হচ্ছে তাদের ক্রাইটেরিয়া তাদের যোগ্যতা অনুসারে বসানো হোক। মানে যদি জুলাই সনদের যে নীতিগুলো রয়েছে সেগুলো যদি বাস্তবায়ন করে, আর আইনটা যদি গণভোট যে অধ্যাদেশ, এটি তো গণভোট হয়ে গেছে, এইটি বাতিল হলে কি কোনো ক্ষতি আছে যদি সংক্ষেপে বলতেন? হ্যাঁ, ক্ষতি আছে তো। আপনার এই একটা জায়গা থেকে বাতিল করে আপনি দেখবেন যে আস্তে আস্তে আরো বাকি জায়গাগুলোতে টাচ করবে। ওই সংখ্যা থেকে আপনি এখনো কেন সংখ্যা বলেন? আমরা যেটা ইলেকশনের আগে যে সংখ্যাগুলো বলতাম সেটা এখন আপনি বাস্তবে দেখছেন না। আচ্ছা, এগুলোই তো আমরা বলছি যে তারা প্রতারণা করবে। 90-এর উদাহরণ টেনে আমরা বলতাম যে বিএনপি ওই 3 জোটের রূপরেখার মতো করে প্রতারণা করবে, তারা তো করতেছে। এখন আপনি আর কোন সংখ্যা দেখতে চান? আপনি কি বলতে যাচ্ছেন যে তারেক রহমান মুখোশ খুলে দেখবো যে শেখ হাসিনা? এই এত ড্রামা তো আমরা নিতে পারতেছি না, কারণ ভাই আমরা তো রাজপথে লড়াইটা করছি। মানে অনেকে বলবে যে এত আবেগ দিয়ে দেশ চলবে না, এত আবেগ দিয়ে আপনার প্রশাসন চলবে না, কিন্তু ভাই আবেগ দিয়ে তো আসলে শেখ হাসিনাকে আমরা সরাইছি। শেখ হাসিনাকে সরাই তো ভাই আরেক শেখ হাসিনাকে আমরা তারেক রহমান কেউ চাই না। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মাসুদ কামাল। দর্শক, ধন্যবাদ জানাই আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো শেষ করতে হচ্ছে। আগামীকাল দেখা হবে একই সময়ে, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।